বুবু, তোর দুটি পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না। তুই আমার বড় বোন হয়ে আমার সংসার ভাঙবি? রেনু রেগে গিয়ে বলে, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে, তাহলে তোর উচিত আমাদের রাস্তা থেকে সরে যাওয়া। জাইফা কান্না জড়িত কণ্ঠে বলে, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কেমন করে ছোট বোনের জামাইয়ের দিকে নজর দিলি বুবু? তোর বুকটা কেঁপে উঠলো না? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? পাবেল নিজেই আসছে। এত সুন্দর পুরুষ মানুষ স্ব ইচ্ছায় আমার কাছে আসলে আমি কি ফিরাইয়া দিতে পারি? আর তাছাড়া আর কয়দিনই আমি দেশে থাকবো? আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর একারই থাকবো। এখন একটু সহ্য কর, বড় বোনের জন্য আর নিজের স্বামীর সুখের জন্য। এতটুকু সহ্য করতে পারবি না? বুবু, এমন করো না, তোমার দোহাই লাগে। আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য হলেও আমার স্বামীকে ভিক্ষা দাও। দেখ জাইফা, অনেক সহ্য করেছি, আর না। তোর জামাইরে তুই ধরে রাখতে পারিসনি, তাতে দোষ কি আমার? আমি কিন্তু আমারে জানাতে বাধ্য হব বুবু। তা তুই যারে খুশি তারে জানা। এখন চোখের সামনে থেকে সর, নিজেকে একটু আয়নায় দেখি। কেমন যৌবনের জোয়ার বইছে শরীরে। জাইফা কোনো কথা বলে না, না বলে সোজা বাসায় চলে আসলো। পাবেলের সাথে জাইফার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল পাবেলকে। 1 বছর দুজন পালিয়ে বেরিয়েছে। মাত্র 6 মাস হলো। সবাই বিয়েটা মেনে নিয়েছে। পাভেল একটা কোম্পানিতে জব করে, 30,000-এর মতো বেতন। জাইফা কয়েকটা টিউশন পড়ায়। দুজনে একটা সেপারেট বাসা নিয়ে থাকে। সুখের কোনো কমতি ছিল না জাইফার সংসারে। জাইফা আর পাবেল এক থালায় ভাত খায়। জাইফার সুখের জন্য পাবেল যেন সব করতে পারত, কিন্তু হঠাৎ ঝড়ে যেন সব উড়িয়ে নিয়ে গেল। নিজের আপন বোন যে কাল হবে, সেটা হয়তো জাইফার ধারণার বাহিরে ছিল। জাইফার বাপের বাড়ির পাশেই জাইফা বাসা ভাড়া নিয়ে থাকে। প্রথম প্রথম পাবেল আর রেনুর সম্পর্ক স্বাভাবিক মনে হলেও একদিন তার ভাবির কথায় টনক নড়ে জাইফার। বাসায় এসে সব কাজ করে রান্নাবান্না শেষ করে, গোসল করে বাসায় তালা দিয়ে সোজা চলে আসে মায়ের বাসায়। রাহেলা বেগম সোফায় বসে পান চিবাচ্ছে। জাইফাকে দেখে বলে, কিরে, এই ভর সন্ধ্যাবেলা কেন এসেছিস? কতবার বলেছি আগে আসবি, নয়তো পরে আসবি। জাইফা রাহেলা বেগমের সামনে এসে বসলো। ঠান্ডা মাথায় বলল, মা, রেনু আপার জন্য একটা ছেলে দেখেছি। রেনু তো বিয়ে করতে রাজি হচ্ছে না রে। রাজি হলে তো সজীব ছেলে হিসেবে ভালো ছিল। রাজি না হলে রাজি করাও। মেয়ে মানুষ, 26 বছর পার হতে চললো। আর কতদিন রাখবে বিয়ে না দিয়ে? কি করবো ক? আরিফের সাথে বিয়েটা ভাঙার পর আর রাজিই হয় না বিয়েতে। বিয়েটা ভাঙলো কেন? তারা এমন পরিবার থেকে মেয়ে নেবে না যে পরিবারের মেয়ে ভেগে গেছে। তোর তো নিজের সুখের চিন্তা, আমারও চিন্তা নাই। কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে। যে মানুষ জীবনে আমাদের সাথে কথা বলার সাহস পেত না, তারাও কথা শোনাতে ছাড়েনি। আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি বুবরে বাসায় বসিয়ে রাখবে? কিছু ভুল শত চেষ্টা করলেও সেই ভুলের দাগ থেকেই যায়। ওই দাগ শত ঘষলেও উঠবে না। আর রেনু তো চলেই যাচ্ছে ইতালিতে। আর 6 মাস বা 1 বছর সময় লাগবে। মা, বুবুরে বোঝাও, রাজি করাও মা, নয়তো আমার সংসারটা টিকবে না। রেনুর সাথে তোর সংসারের কি সম্পর্ক? মা, আমার মনে হয় বুবু আমার সংসারে নজর দিচ্ছে, আমার স্বামীর দিকে কুদৃষ্টি দিচ্ছে। জাইফার কথা শেষ হবার আগেই রাহেলা বেগম ঠাটিয়ে একটা চড় দিলেন জাইফার গালে। কড়া কণ্ঠে বলেন, আমার মেয়েরা আমি চিনি না? তুই তোর বয়স হওয়ার আগেই প্রেম করছিস, মান সম্মান ডুবিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে পালিয়ে গিয়েছিস, সবাইকে নিজের মতো মনে করছিস। আমার বড় মেয়ে, আমার অহংকার, ওর যেতে হলে তোর স্বামীর কাছে যাবে কেন? দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছে? রেনু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। এবার বের হয়ে এসে বলে, মা, এই মুখ আমি কেমন করে দেখাবো? নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে। আমার তো বিষ খেয়ে মরে যাওয়া উচিত, আর এছাড়া আর কোনো উপায়ও নেই। তুই মরবি কেন? শোন রেনু, যে যেমন
সে অন্যরে তেমন ভাবে। মা, তুমি জানো না জাইফা কত নোংরা নোংরা কথা বলেছে। আমি নাকি পাভেলের সাথে রাত কাটিয়েছি, আরো কত কত নোংরা কথা। সেসব আমার মুখ থেকে বের করতেও লজ্জা লাগছে। রাহেলা বেগম রক্তচক্ষু নিয়ে জাইফার দিকে তাকালো। জাইফা বলে, মা, বুবু যা বলছে তা আংশিক সত্য, তবে সত্যি বুবু আর পাবেলের অবৈধ সম্পর্ক আছে। রাহেলা বেগম জাইফার চুলের মুঠিটা ধরে বলে, লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় মিথ্যা অপবাদ দিতে? চরিত্র খারাপ হলে পাবেলের হতে পারে, আমার রেনুর চরিত্রে তোর দাগ দেওয়ার সাহস হলো কি করে? ছাড়ো মা, আমার লাগছে। আমাকে মারলেই তো আর সত্যটা পাল্টে যাবে না। তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে। রাহেলা বেগম জাহিফার চুলের তার ধরে বাহিরে বের করে দিয়ে বলে, আজকের পর থেকে তোর মুখ আর দেখাবি না, আর তোর স্বামীও যাতে এই বাড়ির চৌকাঠে না আসে, মনে রাখিস কথাটা। নিজের আপন মায়ের হাতে মার খেয়ে ভেতর থেকে বিধ্বস্ত হয়ে পড়ল জাইফা। বাসায় এসে দরজাটা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করলো। বিছানায় শুয়ে তাকিয়ে আছে সিলিং ফ্যানের দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সুন্দর সমাধান। জীবনের সব রংগুলো এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। এখন বেঁচে থাকা যেন দুর্বিষহ। বেঁচে থাকার ইচ্ছে নেই, মরে যাওয়ারও সাহস নেই। এমন জীবিত লাশ আমাদের আশেপাশে হয়তো অভাবও নেই। হঠাৎ দরজায় কেউ নক করলো। হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের জল মুছে নিয়ে দরজা খুলে দিতেই দেখে পাভেল দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে কালো শার্টটা ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে, কপালেও ঘাম। জাইফা এক ধ্যানে তাকিয়ে আছে পাভেলের দিকে। পাভেল হাতে থাকা বিরিয়ানির প্যাকেটটা টেবিলে রেখে জাইফার কপালে হাত দিয়ে বলে, কি গো, তোমার কি হলো? এভাবে দেখছো কেন 2 বছরের পুরনো জামাইকে? মনে হচ্ছে আমাকে নতুন দেখছো। তোমাকে নতুন লাগছে, একদম অপরিচিত মনে হচ্ছে। কেন এমন হচ্ছে বলো তো? কিভাবে বলতে পারবো, তবে মনে হচ্ছে বউটা আমার আদর চাচ্ছে। আপাতত বিরিয়ানি খাও, ফ্রেশ হয়ে আদর দিচ্ছি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? পাভেল শার্টটা খুলে রেখে জাইফার গলাটা জড়িয়ে ধরে বলে, না, পাশের বাসার ভাবিকে ভালোবাসি। বলেই শব্দ করে হেসে উঠল। নাক টেনে বলে, কি হয়েছে বলো তো? কই, অফিস থেকে আসছি আদর যত্ন করবে, তা না, কি সব উল্টোপাল্টা বকে যাচ্ছ। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি খাবারটা রেডি করো। আজ অফিসে প্রচুর কাজের চাপ ছিল। পাভেল জাইফার কপালে চুমু খেয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাইফা ঠায় দাঁড়িয়ে রইল, বারবার চোখ যাচ্ছে বিরিয়ানির প্যাকেটের দিকে। বিয়ের পর থেকে মাঝে মাঝে পাভেল জাইফার পছন্দের খাবার নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী। জাইফা অবাক হচ্ছে, একটা মানুষের দুইটা রূপ, আসলে সত্য কোনটা? নিজের চোখেই সে দেখছে রেনু আর পাভেলকে একটা আবাসিক হোটেল রুমে। সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে মাসখানেক ধরেই ওরা দুজন এখানে আসে 2 ঘন্টার জন্য। সেদিন হোটেলের বয়কে টাকা দিয়ে এসেছিল ভিডিও রেকর্ড করার জন্য। পাভেল আর রেনুর রগরগে মুহূর্ত এখনো রয়েছে জাইফার হাইট অ্যাপে। অথচ কত সুন্দর স্নিগ্ধ অভিনয়। জাইফা নিজের মনকে শক্ত করে পাভেলের জন্য খাবার রেডি করলো। পাভেল ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে বসলো। তুমি বসছো না যে? খাবে না? তোমার শরীর ঠিক আছে তো জাইফা? বিরিয়ানি দেখার পর এখনো স্থির আছো? হয়েছে কি তোমার? আজ মায়ের বাসা থেকে সুস্বাদু খাবার খেয়ে এসেছি। এতটাই সুস্বাদু খাবার খেয়েছি যে সেটা আর হজম হচ্ছে না। আমার ভাগেরটা কই? আমাকে রেখে একা একা কিভাবে খেলে? আর আমাকে দেখো, তোমার জন্যই তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসলাম, আর তুমি একা একা খেয়ে আসলে। নট ফেয়ার বউ। বেশি মজা ছিল তাই শেষ হয়ে গেছে, তুমি খাওয়া শুরু করো। আমি এক্ষুনি রেনু আপাকে কল করছি, একমাত্র দুলাভাইকে রেখে কিভাবে খেলো সবাই? বউকে কেন কল করবে? সে তোমার বড় ননাস, ছোট শালি না যে হাসি তামাশা করবে। তোমার বোনকে কল করা যাবে না?
তুমি তো তোমার পরিবারের মানুষদের সাথে কথা বলো, আমি কখনো এমন বিহেভিয়ার করেছি? রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট বললাম, সে সম্পর্কে তোমার বড় হয়তো, তার সাথে হাসি ঠাট্টা মানায় না তোমার। রেনু আপা আমাকে খুব ভালোবাসে, তাই আবদার করতেই পারি। আর সে তো পর কেউ না, অন্তত আমি পর ভাবি না। পাভেল কথাটা শেষ করার আগেই দেখে জাইফার হাত থেকে গ্লাসটা নিচে পড়ে শব্দ তুলে ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল মুহূর্তেই। কি হয়েছে তোমার আজ? তুমি রুমে যে শুয়ে পড়ো, আমি কাজগুলো পরিষ্কার করে খেয়ে আসি। তোমার কি শরীর খারাপ? ডাক্তারের সিরিয়াল করাবো? হাত ফসকে পড়ে গেল, তুমি খাও, আমি পরিষ্কার করছি। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না, তোমার আজ আর কিচ্ছু করতে হবে না। যাও তো, রেস্ট নাও। আমি বাকি সব গুছিয়ে আসছি। আর কোনো কথা শুনবো না। আর হ্যাঁ, তুমি না বললে আমাকেও সারপ্রাইজ দিবে। তা কোথায় আমার সারপ্রাইজ? নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ, যা সব ভুলে যাচ্ছি। জাইফা নিজের মোবাইলের রেকর্ডটা চালু করে সুকৌশলে টেবিলে রেখে রুমে চলে গেল। পাভেল মনে মনে ভাবছে, হুট করে কি হলো? সবই তো ঠিক ছিল। আচ্ছা, আমার আর রেনুর ব্যাপারে কিছু জেনে যায়নি তো? এক্ষুনি একটা কল করে খোঁজ নিতে হচ্ছে তো। নিজের মোবাইল বের করে রেনুকে কল করলো। রেনু পাভেলের কথাটা শুনে বুঝতে পারল জাইফা পাভেলের সাথে কোনো রিয়াক্ট করেনি বা কিছু বলেনি। তাই নিজেও কিছু বলে না, বরং হেসে বলে, ছাড়ো তো, সব ওভার থিঙ্কিং। এখন একটু প্রেম করো, দুষ্টু মিষ্টি প্রেম করবা নাকি? নাকি তোমার বউকে সময় দিবা? আমার কিন্তু বড্ড হিংসে হয় তুমি জাইফার কাছে গেলে। না শোনা, এখন আমি জাইফার কাছে যাব না, এখন তোমার সাথে প্রেম করব। এভাবে প্রায় 40 মিনিট দুজনে ফোন আলাপ চলল। নিজের হাতে সাজানো সংসারটা, নিজের হাতে গোছানো বিছানা আজ কেমন কাটার মতো বিচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। কেন এমন হলো আমার সাথে? কেন কেন? চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। বালিশে মুখ গুজে কেঁদেই চলেছে। যে মানুষটা কখনো তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, যাকে ভরসা করে সব ছেড়ে এসেছিল, সে কিভাবে পাল্টে গেল? আচ্ছা, পুরুষ কি এক নারীতে আসক্ত হতে পারে না? কিভাবে বদলে গেল মানুষটা? আমার ভালোবাসা আর যত্ন, আমার একটু একটু করে নিজেকে খুচরো করে গড়া সংসার, সবকিছু সে কিভাবে ভুলে গেল? মাঝে মাঝে জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। এই যে এখন জাইফার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সুযোগ নেই। বোবা কান্না কপল বেয়ে পড়ছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, অথচ মুখ ফুটে তা প্রকাশ করার অবস্থা নেই। কেউ নেই তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে, কেউ নেই একটু বুঝবে তাকে। বিয়ের পর মেয়েদের জীবনে একাকিত্ব ঘিরে ধরলে সেই একাকিত্ব তাকে শেষ করে দেয়। মা, আমি বলছিলাম কি, জাইফা তো ছোট, ও ভুল করেছে, আমরা কেন ভুল করব? আর তাছাড়া পাভেল জানলেই বা কোন মুখে এসব বলবো? আমার মনে হয় জাইফাও বলবে না, নিজেকে এতটাও নিচুও করবে না। শত হোক, তোমারই তো মেয়ে, ওকে ক্ষমা করে দাও। সে তো খুশি ভাবুক, সে যা খুশি তাই মনে করুক। ওর কত বড় সাহস তোর নামে এত বড় মিথ্যা অপবাদ দেয়। পালিয়ে বিয়ে করেছে মেনে নিয়েছি, এর জন্য চোখে সরিষা ফুল দেখছে? নিজের বড় বোনকে নিয়ে বাজে কথা বলতেও ওর মুখে আটকায় না। মা, তুমি কি যে বলো না, রাগ দেখিয়ে কি হবে? ও তো নিজেরই ভুল, সবার দ্বারাই হতেই পারে। দেখ, তোর নামে কত বাজে অপবাদ দিল, আর সেই তুই কিনা ওর হয়ে ছাপাই গাইছিস। কিন্তু আমি ওরে ক্ষমা করতে পারবো না। মা, তুমি নানু হতে চলেছ, এই মুহূর্তে ওর পাশে আমরা না থাকলে কে থাকবে বলো তো? সত্যি, কিন্তু কিভাবে পারলো তোর নামে মিথ্যা অপবাদ দিতে? মা, ছোট মানুষ তো, তাই বোঝে কম। ছাড়ো তো সব কথা। পাভেল জাইফার পাশে শুয়ে জাইফাকে জড়িয়ে ধরল। জাইফা হঠাৎ করে পাভেলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে টাচ করবে না। কি হলো?
আমি তোমাকে স্পর্শ না করলে কে করবে? তোমার কি পিরিয়ড শুরু হয়েছে? না, এখন পিরিয়ড হয় নাকি? মানে, তুমি কি প্রেগনেন্ট? এই, আমরা কি বাবা মা হচ্ছি? চুপ কেন, বলো জাইফা। জাইফার রাগ হচ্ছে, ইচ্ছে করছে পাবেলকে কুচি কুচি করে ফেলতে। নিজের রাগ সংযত করে বলে, দেখো, আমার কেমন যেন লাগছে, এর জন্য সহ্য হচ্ছে না তোমাকে। জাইফা, তুমি কি বলছো? আমাকে তোমার পছন্দ হচ্ছে না? আমার স্পর্শ থেকে পালাতে চাইছো? বলো না, কি করেছি আমি? আমার কোনো কথায় কষ্ট পেয়েছো তুমি? জান, এমন কেন করছো? তোমাকে স্পর্শ না করে আমার তো ঘুম হবে না। তুমি তো আমার ঘুমের ঔষধ, আমার সারাদিনের ক্লান্তির একমাত্র প্রশান্তি। কেন দূরে ঠেলে দিচ্ছ আমাকে? জাইফা বেশ অবাক হচ্ছে, একটা মানুষের এমন দুই মুখ চরিত্র। কিছুক্ষণ আগেই এই মানুষটা তার বোনের সাথে কত রকম টক মিষ্টি প্রেমের আলাপ করে এসেছে, আর এখন তার সাথে কি নিখুঁত ভালোবাসার অভিনয়। জাইফার ইচ্ছে করছে একদলা থুতু নিক্ষেপ করতে পাভেলের মুখে। ঘৃণা করছে জাইফার, ইচ্ছে করছে এক্ষুনি এই লোকটাকে মেরে ফেলতে, নয়তো নিজেকে শেষ করে দিতে। তুমি চুপ করে আছো কেন? কথা না বললে বুঝবো কি করে? দেখো, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তুমি তো বলতে তোমার সব ভালো লাগার একমাত্র কারণ আমি। আজ হঠাৎ এমন কি হলো যে আমি তোমার খারাপ লাগার কারণ হয়ে গেলাম? তুমি কি সত্যি কিছু করনি? সব কিছু করে এভাবে কিছু না করার নিখুঁত অভিনয় করছো? পাভেল এবার একটু দমে গেল, নরম সুরে বলল, আমি আবার কি করলাম? তোমাকে ভালোবাসা আর অফিসের কাজ ছাড়া তো আমি আর কিছুই করি না। সত্যি তুমি আমার রাগ করার মতো কিছুই করনি? জান, ভয় দেখাচ্ছ কেন? কি করেছি বলে দাও না। নিজেকেই জিজ্ঞাসা করো, দেখো তোমার মন কি উত্তর দেয়। পাভেল নিজেকে আরো শক্ত করে বলে, জান, হেয়ালি করছো কেন? কোনো কিছু হলে সোজাসাপটা বলে ফেলো। নিজেদের সমস্যা নিজেরাই মিলে ঠিক করে নেব। তুমি আমিই তো, আর পর তো কেউ না। তো তুমি কি এখনো নিজের ভুল স্বীকার করবে না? কি ভুল, সেটা জানলে না স্বীকার করব? বলো তুমি। তুমি আমার সাথে কোনো অন্যায় করনি? জান, করে থাকলেও এখন ঠিক মনে পড়ছে না আমার। এত বড় ভুল করে বলছো, এখন কিছুই মনে পড়ছে না? এবার পাভেল একটু দমে গেল, মুখে ভয় স্পষ্ট। তুমি কি সবটা জেনে গেছো? বিশ্বাস করো জাইফা, আমার কোনো দোষ নেই। আকুতি ভরা কণ্ঠে কথাগুলো বলছে পাভেল। জাইফা উচ্চস্বরে হেসে বলে, তা কেমন জব্দ করলাম মিস্টার? মানে, তুমি এতক্ষণ মজা করছিলে তো? তুমি কি সত্যি ভেবেছিলে? তাই এবার বলো, কি দোষ নেই তোমার, বলো তো। পাভেল খানিকক্ষণ চুপ থাকার পর বলে, আসলে আমাকে অফিস থেকে কক্সবাজার যেতে হবে। বিশ্বাস করো, আমি বলেছি আমি আমার বউ ছাড়া যাব না, কিন্তু অফিস থেকে একজনের বেশি অ্যালাউ করবে না। তারপর বললাম, তাহলে আমি নিজের খরচ বহন করব। স্যার বলল, তুমি যেখানে কাজে যাচ্ছ হানিমুন করতে যাচ্ছ না। হানিমুন করার ইচ্ছে থাকলে ছুটিতে যেও। আরে ব্যাপার না, তা কবে যাচ্ছ? পরশু। ফিরবে কবে? 3 দিন পর। কিন্তু পরশু তো বৃহস্পতিবার, তারপর শুক্র শনি অফ ডে। অফ ডেতে কিসের কাজ? মিটিং হচ্ছে শনিবার আর রবিবার। তুমি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছো? যাক, এত বছর পর শেষে কিনা এই দিনও দেখতে হলো। এত বছর কোথায়, মাত্রই তো 4 বছর। মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিলেও তো তাকে চেনা যায় না। আর 4 বছরের কতটুকুই বা চিনেছি তোমাকে? ভালোবাসার মানুষকে এক মুহূর্তেই চেনা যায়, জানা যায়, বোঝা যায়। ভালোবাসার মানুষকে বুঝতে বছরের পর বছর লাগে না। ভালোবাসা তো শুধুমাত্র একটা শব্দ, তবে সেই শব্দের গভীরতা সবাই উপলব্ধি করতে পারে না। ভালোবাসি বলা যতটা সহজ, ভালোবাসা ততটা সহজ নয়। মুখ ও মুখোশ চেনা বড়ই দায়। তুমি এত জটিল কথা কেন বলছো? পৃথিবীর সবচেয়ে সহজ কথা তোমার কাছে জটিল মনে হচ্ছে কেন বলো তো? জান,
ঘুম ধরেছে, রাখো তো হিয়ালি কথা, চলো ঘুমাই প্লিজ। আজ আমাকে টাচ করবে না বলতে চেয়েও থেমে গেল। রেনুর সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। বারবার ইচ্ছে করছিল ছুটে জাইফাদের বাসায় চলে যেতে। মনে হচ্ছে এই বুঝি পাবেল তাকে বলবে, আমি যা করেছি ভুল করেছি, আমার সংসার করতে দাও, তুমি তোমার মতো থাকো। প্রথম দিকে পাভেল নিজেকে অনেক আগলে রেখেছিল রেনুর থেকে, কিন্তু শেষ পর্যন্ত রেনু নিজের কাজে সফল হয়। তারপরেও পাভেল কয়েকবার বলেছে, আমি কখনো জাইফাকে ছাড়তে পারবো না, ওকে আমার লাগবেই। তারপর বাকি সব। সকালের আলো ফুটে উঠতেই রেনু লাল একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, তাহলে তোকে আমি সুখে থাকতে দেই কি করে বলতো? তুই আমার সুখ কেড়ে নিয়ে নিজে সুখে হয়েছিস, এবার তোর সুখ কেড়ে নিয়ে আমি সুখী হব। স্বার্থপর না হলে জীবনে সুখী হওয়া যায় না, সেটা তুই আমাকে শিখিয়েছিস। রেনু রাহেলা বেগমের রুমে দরজায় কড়া নাড়া দিল। রাহেলা বেগম তখন অজিফা পড়তে ব্যস্ত। ফজরের নামাজের পর অজিফা পড়া তার নিত্যদিনের অভ্যাস। কিরে, এত সকালে এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মা, আমরা এখন জাইফাদের বাসায় যাব। যা কাল হলো তাতে ওর মন খারাপ ভীষণ, আর এই অবস্থায় মন খারাপ মানায় না ওকে। চলো জাইফাকে সারপ্রাইজ দেই। না, এত সকালে যাওয়া যাবে না। আর তাছাড়া পাভেল এখন বাসায়, জামাইয়ের সামনে নিজেদের ঝগড়াঝাটি মান অভিমান প্রকাশ কেন করব? তুই যা, বরং নাস্তা বানা। নাস্তা করে 10টার পরে যাব, ততক্ষণে পাভেলও চলে যাবে অফিসে। মা চলো এখন যাব। জাইফার সাথে সাথে পাবেলকেও সারপ্রাইজ দিব। ও তো জানেই না যে ও বাবা হতে চলেছে। পাভেলকে জানাবে জাইফা নিজে, কারণ সুখবরটা ওর মুখ থেকে শুনলে দুজনের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়বে। সন্তান পৃথিবীতে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতটা আরো মজবুত হয়। মা, আমরা এখনই যাব। না, এখন যাব না। যা, তুই নাস্তা বানা। রেনু নিজের রুমের দরজাটা বন্ধ করে শাড়িটা খুলে ছুঁড়ে মারল। নিজের চুল দুই হাতে মুঠ করে ধরে বলে, তোর সন্তান আমি এই পৃথিবীতে আসতে দেব না, কিছুতেই না। পাভেলকে কিন্তু আমি তোর থেকে থাকতেই দিব না। এই শরীর মন এখন শুধু পাভেলের, আর ওর দেহে আমি ছাড়া আর কারোর স্পর্শ থাকতে পারে না। আমি কি করে তোর থেকে ওকে কেড়ে নেই, তুই শুধু একবার দেখ। পাভেল শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জাইফা টেবিলে নাস্তা সাজাচ্ছে। জাইফার চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। পাভেল পেছন থেকে জাইফাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার কাছে মাধবীলতা, তোমাকে যত দেখি নতুন করে প্রেমে পড়ি। ছাড়ো, আমার কেমন যেন ইরিটেট লাগে। একবার তো তাহলে ডক্টরের কাছে যেতেই হবে, কেন এমন হচ্ছে জানতে হবে তো। আচ্ছা, তুমি রেডি হয়ে থাকো, আজ তাড়াতাড়ি বের হব অফিস থেকে, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, ডাক্তারকে কি বলবে? আবার এটা বইল না, আমার হাজবেন্ডের স্পর্শ বিরক্ত লাগে, এই রোগের ঔষধ কি? ডক্টরকে কি এটা বলবে? পাভেলের কথা শুনে মনে মনে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ডাক্তারকে বলবো। আমার অতি পরিচিত মানুষটার স্পর্শ এত অপরিচিত কেন লাগে? এই রোগের ঔষধ দেন। মজা করছো জান? বাস্তবতা যখন হাস্যকর, তখন পৃথিবীর সব সত্যি জোকস মনে হয়। তোমার সাথে কথা বলে পারা যাবে না, কি যে জটিল জটিল কথা বলো না আজকাল। আচ্ছা, ঘুমাবো আমি, তুমি জটিল কথার হিসাব কষো। এই সকালে তুমি ঘুমাবে? তুমি তো সকালে ঘুমাও না। মাঝে মাঝে প্রকৃতির নিয়মের অভ্যাসের পরিবর্তন করতে হয়। যেখানে সম্পর্ক আর ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, সেখানে অভ্যাস পরিবর্তন, তেমন আর কি। সেই রাত থেকে তোমার হেয়ালি কথা সহ্য করছি। মানুষের ধৈর্যেরও একটা লিমিট থাকে জাইফা। তুমি যদি আমার সাথে রাগ অভিমান বা আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো, তাহলে সরাসরি আমাকে বলো। বারবার এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা কেন বলছো? অফিসে সারাদিন কত কাজ, কত প্রেশার, আর বাসায় এসেও যদি শান্তি না পাই, তাহলে বিয়েটা কেন করেছিলাম, আর কেনই বা ভালোবেসেছিলাম বলতে পারো?
জাইফা এবার পাবেলের গলা জড়িয়ে ধরে বলে, আরে বাবু, এতটুকুতে রেগে যেতে হয়? তোমার সাথে মজা করব না তো কার সাথে মজা করব বলো তো? এই কান ধরেছি, আর হবে না। পাভেল এবার জাইফার কপালে চুমু খেয়ে বলে, ঘুমানোর আগে দরজাটা ভালো করে বন্ধ করে নিও। নাস্তা করে তারপর ঘুমাবে। আমার এত সুন্দরী বউ একা রেখে যাই তো, তাই টেনশন হয়। আচ্ছা বাবা, টেনশন নিতে হবে না। আমি তোমার কথা মতো দরজাটা ভালো করে নক করে তবেই ঘুমাবো। রাস্তায় বের হয়ে পাভেল রেনুকে কল করে। পরপর ৩-৪টা কল করার পরেও ওপার পাশ থেকে কোনো রেসপন্স নেই। পাভেল বেশ অবাক হয়, ভাবে হুট করে কি হলো। হঠাৎ পাভেলের মেসেজের টোনটা বেজে ওঠে। ইনবক্সে যেয়ে দেখে রেনুর টেক্সট, তুমি কি এভাবে আমাকে ভালোবাসি বলে শুধু উপভোগ করবে, বিয়ে করবে না? ভোগের বস্তু তো ভোগ করার পরেই মূল্যহীন হয়ে যায়। তোমার কাছেও কয়েকদিন পর আমার কোনো মূল্য থাকবে না। কেন করেছো আমার সাথে এমন? যদি শরীর ছুঁয়ে অধিকার না দিতে পারবে, তাহলে কেন শরীরে কলঙ্ক লেপে দিলে? আমি অধিকার চাই, এই শরীরে নয়, শুধু সমাজের সামনে তোমার আর আমার সম্পর্কের নাম চাই। পাভেল হাত দিয়ে কপালের ঘাম মোছে আবারও কল করল রেনুকে। এবার রিসিভ হলো। পাভেল শান্ত আর আদুরে স্বরে বলে, এই, আমাকে তুমি বিশ্বাস করো না? অবিশ্বাসী মানুষকে বিশ্বাস করা যায় কি? যে চোখের সামনে আরেকজনকে ধোঁকা দিচ্ছে, সে আমাকে ধোঁকা দিবে না তার কোনো গ্যারান্টি আছে? তুমি আমাকে এই কথা বলতে পারলে? শুধু তোমাকে ভালোবেসে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। তোমার জন্য দুনিয়ার বদনামের তোয়াক্কা না করে তোমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি, আর শেষে কিনা তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কি করব বলো? বারবার মনে হয় তুমি আমাকে দূরে ঠেলে দিবে, তুমি আমাকে ছেড়ে জাইফাকেই বেছে নিবে। ধুর পাগলি, কি যে বলো না। আমি তোমার হয়ে গেছি, শুধুমাত্র এই সামাজিক নিয়মে আটকে গেছি। তোমার প্রতি, তোমার শরীরের প্রতি আমার নেশা ধরে গেছে। আর এই নেশা এই জন্মে কাটবে না। বিয়ে করার জন্য আগে তো আমাদের পথের কাঁটা সরাতে হবে। জাইফা থাকতে তোমাকে বিয়ে তো বৈধতা, ধর্ম এবং সমাজ কোনোটাই পাবো না। তাহলে মেরে ফেলো ওকে। কি রে, তুই কাকে মেরে ফেলার কথা বলছিস রে? রাহেলা বেগমের কথা শুনে রেনু চমকে গেল, থমকে গেল কথা। কি রে বল, কাকে মেরে ফেলার কথা বলছিস? মা, আমি আরিফার সাথে কথা বলছি। ওদের বাসায় অনেক ইঁদুর, তাই বিষ দিয়ে মেরে ফেলার কথা বলছিলাম। আরিফা, শোন, আমি ফ্রি হয়ে তোকে কল দিব, ঠিক আছে? আর আজ কি শপিংয়ে যাবি? যদি যাস আমাকে টাইমলি জানিয়ে দিস। বলেই কলটা কেটে দিল। তারপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে, মা, তুমিও কি আমাকে জাইফার মতো সন্দেহ করছো? তোমারও কি মনে হয় আমি নিজের চরিত্র বিকিয়ে দিয়েছি, তাও আবার নিজের ছোট বোনের জামাইয়ের কাছে? সত্যি বলতে এক মুহূর্তের জন্য সেটাই মনে হয়েছিল। কারণ জাইফা শত হোক আমারই গর্ভের সন্তান, আমি ওকে কিছুটা হলেও তো চিনি। ওর মতো মেয়ে হুট করে তার বোনের নামে এত বড় অপবাদ দেবে কিছু আজ না করে, সেই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। আমার কি মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত ছিল? তুমি কি বলতে চাইছো মা? আমি পাবেলের সাথে অবৈধ সম্পর্কে আছি? এই দিন দেখার জন্য বেঁচে আছি আমি? আমি এই মুহূর্তে আমার জীবনটা শেষ করে দেব। বলেই উঠে দাঁড়ালো। নিজের গায়ের ওড়নাটা খুলে ফ্যানের সাথে বাঁধতে শুরু করলো। রাহেলা বেগম রেনুর হাত ধরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল রেনুর গালে। ঝাঁঝালো কণ্ঠে বলল, বুঝলাম, তোর সাথে পাভেলের কোনো সম্পর্ক নেই। নেই যখন, তখন কথায় কথায় এত রিয়াক্ট কেন করছিস? দেখ রেনু, আমার বয়স কিন্তু এমনি এমনি বাড়েনি। আমার মনে হচ্ছে ভুলটা আমার। আমার হয়তো এবার তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার আমি নষ্ট করব না। তুই বিয়ে করছিস, সেটাই হচ্ছে ফাইনাল। মা, আমাকে ক্ষমা করে দাও। রাহেলা বেগমের পা ধরে ক্ষমা চাচ্ছে। আমি তো আমার স্বপ্ন পূরণের খুব কাছে, চলে যাব আমি। তবুও এত বড় অপবাদ আমাকে দিও না মা। পা ছাড় রেনু, তুই যেখানেই যাস বিয়ে করে তারপর যেতে হবে।
এটাই আমার ডিসিশন। তোর কোনো কথা আমি শুনবো না, বলেই পা ছাড়িয়ে চলে গেল রাহেলা বেগম। রেনু নিজের চোখের জল মুছে বলে, আমার ভালোবাসা, আমি ছাড়বো না জাইফা। তোর শেষ হওয়ার সময় চলে এসেছে, তোকে আমি বাঁচতে দেব না। পাভেল কাজে মনোযোগ দিতে পারছে না, কাকে ছাড়বে কাকে ধরবে সেই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রেনুকে বিয়ে করলে তার বেনিফিট অনেক, জাইফাকে তার ছাড়তে হবেই। বেশ কিছুক্ষণ ভেবে তারপর মোবাইলটা বের করে কল করলো জাইফাকে। জাইফা কলটা রিসিভ করে বলে, আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। পাভেল বেশ অবাক হলো, জাইফার এই কয়েকদিনের পরিবর্তন তাকে ভাবাচ্ছে। এবার কল করলো রেনুকে। কল রিসিভ করে বলে, তুমি বের হও, আমি আসছি। এবার আমাদের প্ল্যান করতে হবে পথের কাঁটা কিভাবে সরানো যায়। আচ্ছা আসো, আমি 3টায় বের হচ্ছি। রাহেলা বেগম বোরখা পরে রেনুর কাছে এসে বলেন, তুই দুপুরে রান্নাটা বসা, আমার একটু কাজ আছে। কি কাজ মা? কোথায় যাবে তুমি? এখন আমি কি করব না করব, কোথায় যাব, সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? না, এমনি জিজ্ঞাসা করলাম, আমি একটু বের হতাম। রান্না করে তারপর যাও, বলে রেনু বেগম বের হয়ে গেলেন। জাইফা চোখটা বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে। তার জীবন যেন থমকে গেছে। মানুষ সব হারিয়ে ফেলার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। জাইফা যেন এখন হিংস্র বাঘিনী, যার থাবায় মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে সব। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তার গভীর ভাবনায় ব্যাঘাত ঘটল। বিরক্তিতে ভুরু কুঁচকে দরজা খুলে বলে, তা আমার দরজায় আপনার আগমন কি মনে করে? জাইফা দরজা খুলে রাহেলা বেগমকে দেখে অভিমানী সুরে বলে, আপনি এখানে কেন এসেছেন? মেয়ের বাসায় মা আসতে পারে না? কেন পারবে না? তবে আমার মতো মেয়ের বাসায় মা আসে না। মায়ের উপরে রাগ করেছিস? চল বসে কথা বলি। সোফায় বসে রাহেলা বেগম বেশ খানিকটা সময় ধরে জাইফার দিকে তাকিয়ে থেকে বলে, তুই কি এতক্ষণ কান্না করছিলি? না, কাঁদবো কোন দুঃখে? এখনো রেগে থাকবি? ছোটবেলায় তোর কত ভুল ক্ষমা করেছি, তুই কি আমার এই ভুলটা ক্ষমা করতে পারবি না? আমি কি করব বল? কাকে বিশ্বাস করব? যে মেয়ে আমাদের মুখে চুন কালি দিয়ে চলে গিয়েছিল, নাকি এত বছর ধরে আমাদের সম্মান রক্ষা করেছে যে মেয়ে, তাকে? অবশ্যই তাকে বিশ্বাস করবে যে তোমার বিশ্বাসের যোগ্য। মনে করো না জাইফা নামের কোনো মেয়ে তোমার নেই, যে ছিল সে মৃত। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, কিসের ভিত্তিতে নিজের স্বামী আর বোনের নামে এত বাজে একটা মিথ্যা অপবাদ দিয়েছিস তুই? তোর কাছে কি কোনো প্রুফ আছে? মা, একটা পুরুষকে সবচেয়ে ভালো চেনে তার স্ত্রী, তার চরিত্র কেমন আর সে কি করতে পারে। আমি কি এত বড় কথা কোনো কিছু না ভেবে এমনিতেই বলে ফেলেছি? তাহলে এমন চরিত্রের পুরুষের হাত কেন ধরলি যাকে ভরসা করা যায় না? বিয়ের আগে সে ছিল আমার স্বপ্ন পুরুষ। তাকে পাওয়ার পর তার ভালোবাসা দেখে মনে হয়েছিল আমি সঠিক কাজ করেছি। জীবনে সব হারালেও তার মতো একজন মানুষকে হারানো চরম বোকামি হতো। কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম আমার নিজের বোন তাকে রূপের জালে আটকে নষ্ট চরিত্র বের করে আনবে? মা, মনে আছে নানু বলেছিল পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ ছাড়া বেশিরভাগ পুরুষই নারীর ছলনার কাছে নিজেকে ধরে রাখতে পারে না। পুরুষরা এমনিতেও নারী লোভী হয়, তার উপরে যদি নারী তাদের প্রশ্রয় দেয় তাহলে তাদের চরিত্র বলতে কিছুই থাকে না। খুব কম পুরুষই পর নারী থেকে নিজের চরিত্রকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু রেনুকে তোর এত নিচু চরিত্রের মনে হয়? আর হতেই পারে পাভেলের সম্পর্কে অন্য কোনো মেয়ের সাথে থাকতে পারে। রেনুকে কেন টানছিস সেই সব যোগসূত্র আমাকে বলতো। জাইফা কিছু বলবে তার আগেই কলিং বেলটা লাগাতার বাজতে শুরু করলো। মনে হচ্ছে কলিং বেল না, দরজাটা ভেঙে ভেতরে ঢোকার তাড়া করে। জাইফা উঠে দরজাটা খুলে দেখে পাভেল দাঁড়িয়ে আছে, হাতে ফুল, আইসক্রিম আর ফুচকা। সাথে সাথে জাইফাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে কেন সুসংবাদটা দাওনি জান? কোলে তুলে নিল জাইফাকে।
জাইফা বলল, কি করছো? মা বসে আছে সোফায়। পাভেল মনে মনে বলে, জানি তো, এই জন্যই সব কাজ ফেলে এত দ্রুত চলে আসলাম, নয়তো কাজ ছেড়ে আসতাম নাকি। কি হলো, কি ভাবছো? নামাও। আসসালামু আলাইকুম আম্মা, কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। আলহামদুলিল্লাহ ভালো। আজ কিন্তু দুপুরে আমরা একসাথে খাবো। না, জাইভা অসুস্থ, ওকে আমি কষ্ট দেব না। ওর কেন কষ্ট হবে? আমি ড্রেস চেঞ্জ করে আসছি, আজকে আমরা বাহিরে খাবো। আজ প্রথম সুখবরটা শুনলাম, তাই আজ একটু সবাই মিলে আনন্দ করি। আচ্ছা, সেসব না হয় বুঝলাম, কিন্তু তুমি অফিস ছেড়ে কেন এসেছো? তোমার সুসংবাদটা শুনে আর দেরি করতে পারলাম না, তাই ছুটে চলে আসলাম। তোমাকে কে জানালো? কে জানাবে? আমি আজ হঠাৎ ক্যালেন্ডার দেখে যা বোঝার বুঝলাম। আর কয়েকদিন ধরেই তোমার মুড সুইং, সব হিসেব মিলিয়ে দেখি 2 থেকে 3 হওয়ার সময় চলে এসেছে। রেডি হও, চলো আজ রেস্টুরেন্টে খেতে যাব, তারপর বিকালে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রাহেলা বেগম কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু তার বারবার মনে হচ্ছে এত ভালো ছেলেটার সাথে পরকীয়া ঠিক করা যায় না। পরকীয়া করলে বউকে এত ভালোবাসতো না। পাভেল রুমে ঢুকতেই রাহেলা বেগম মেয়ের হাত ধরে নিম্ন স্বরে বলে, নিজের এত সুখের সংসার কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস বলতো? জামাই তোকে অসম্ভব ভালোবাসে। তোর যদি রেনুকে নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আমি রেনুকে বলে দেব জামাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ না করতে। এত ভালো একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলা পাপ। মা, প্রহেলিকা বোঝো? তুমি দেখছো এক, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অন্য এক নোংরা গল্প। আমি অতটাও অবুঝ না যে নিজের সুখের সংসার নিজে নষ্ট করব। মাঝে মাঝে নিজেদের নোংরামি ঢাকতে মানুষ এক্সট্রা ভালো মানুষই দেখায়, কিন্তু আমার তো তা মনে হচ্ছে না এমন কিছু। আর তুই তা প্রমাণ দেখা, তাহলেই না আমি বিশ্বাস করব। আর কিছু বলার আগেই পাভেল এসে বলে, আম্মা, কি বিশ্বাস করার কথা বলছেন? জাইফা এবার মিথ্যা হাসির রেখা টেনে বলে, মা সত্যিটা মিথ্যার আড়াল থেকে ঠিক বুঝতে পারছে না, সেটাই চেষ্টা করছে বোঝার। আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তুমি আবারও হিয়ালি কথাবার্তা বলা শুরু করেছো। যাও, রেডি হয়ে আসো, আমি আর কনফিউজড হতে চাই না। রাহেলা বেগম বাসা থেকে বের হতেই রেনু কল করলো পাভেলকে, তারপর সবটা বলে আর প্ল্যান করে। রেনু বর্তমানে গাজর কাটছে আর মনে মনে কল্পনা করছে সে যেন জাইফাকে এমনভাবে টুকরো টুকরো করে ফেলছে। গাজরের টুকরোগুলোর দিকে তাকিয়ে হিংস্র হাসি দিয়ে বলল রেনু। তারপর একটা পিক তুলে পাভেলকে সেটা সেন্ড করে বলে, অচিরেই কারোর দেহ এভাবেই খণ্ড খণ্ড করব। আমাকে পেয়ে বসেছে রক্তের নেশায়, যেভাবেই হোক সেটা পূরণ করতেই হবে। তিনজন খেতে বসেছে, হঠাৎ করেই পাভেলের মোবাইলে মেসেজের নোটিফিকেশনটা বেজে উঠল। মোবাইলের মেসেজ অপশানে যে পাভেল রেনুর মেসেজটা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। জাইফা বলে, কি হলো, তোমাকে কেউ কি হত্যার হুমকি দিয়েছে? এভাবে ঘামছো কেন? পাভেল এবার রুমাল দিয়ে নিজের ঘামটা মুছে বলে, কি সব কথা বলো আজকাল? মেসেজ তো অফিস থেকে এসেছে। আজ রোদের তাপ দেখেছো, এর জন্যই তো ঘামছি। তা মা, আপনি বলুন না, আমি তো আর এসির নিচে বসে ঘামছি না, তুমিও কেন ঘামছো? হুট করেই পাভেল রেগে গেল, কড়া কণ্ঠে বলল, কালকে থেকে সহ্য করছি, আর সম্ভব না। তোমার এমন ব্যবহার ঠিক করো। এক মুহূর্তের জন্য রাহেলা বেগমের কথা যেন ভুলেই গিয়েছিল। রাহেলা বেগমের দিকে নজর যেতেই বলে, আম্মা, আপনি বলুন না, ও কেন এমন করে হেয়ালি কথাবার্তা বলে? সবসময় কি মেজাজ ঠিক রাখা যায়? আপনি বলুন মা। আচ্ছা বাবা, ছাড়ো ওর কথা, তুমি খাও। পাভেলের গলা দিয়ে খুব কষ্টে খাবার নামছে। এত বড় একটা প্ল্যান কার্যকর করবে কিভাবে? লাশই বা কোথায় লুকাবে? কিভাবে খুন করলে নিজেরাও বেঁচে যাবে? এইসব ভাবনা ঘুরছে। জাইফা খাওয়া শেষ করে বলে, আজ আমি মায়ের বাসায় যাব, সেখানেই থাকবো। তুমি রাতের জন্য খাবারটা প্যাক করে নাও। তুমি যাবে, আমি যাব না? না, যাবে না। আজ আমি মায়ের সাথে ঘুমাবো, গল্প করব। আর তুমি তোমার ব্যাচেলার বন্ধুদেরকে এনে রাতে পার্টি করো,
ফাঁকা বাসা, এনজয় করো। না, আমি তোমার সাথেই থাকবো। এখন আমার এনজয় বলো আর আনন্দই বলো, সব তুমি আর আমার অনাগত সন্তান। সারা জীবন তো পড়েই আছে আমাদের সাথে কাটানোর জন্য। একটা দিন একা থাকো। জাইফার অনেক জোরাজুরিতে শেষে পাভেল রাজি হয়ে যায়। জাইফা আর রাহেলা বেগম রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। তার একটু পরই রেনুকে কল করে পাভেল। কি হলো? তোমার বউকে লুকিয়ে আমাকে ফোন করার ফুরসত পেলে কিভাবে? জাইফা তোমার মায়ের সাথে তোমাদের বাসায় যাচ্ছে, আজ সেখানেই থাকবে। বোকা নাকি তুমি? তাহলে কিভাবে কি করব? আর তাছাড়া ওর কাছে যদি আমাদের কোনো প্রমাণ থেকে থাকে, তাহলে মা আমাকে আস্ত রাখবে না। জাইফাকে মারার আগে আমাদেরকে মরতে হবে মায়ের হাতে। তোমাকে অফিস থেকে কল করে কেন পাঠালাম? যাতে করে ওরা একাকী সময় কাটাতে না পারে। কিন্তু এত তো জেদ করছিল, আমি না করতে পারলাম না। হুম, যার সামান্য জেদের কাছে হেরে যাও, তাকে খুন করতে পারবে তো? তখন যদি গলে যাও, সারা জীবন কিন্তু জেলে পচতে হবে। জাইফা সোফায় বসে নাস্তা করছে। রাহেলা বেগম এক গ্লাস দুধ জাইফার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তুই আরো কয়েকটা দিন আমার সাথে থাক। এখন তোর নিজের যত্ন নিতে হবে। জামাইয়ের সাথে আমি কথা বলে নিব। ওর ফোন গত রাত থেকেই বন্ধ বলছে। যতবারই কল ঢোকে না। আচ্ছা, যখন কল ঢুকবে আমাকে দিস। আচ্ছা মা। রেনু আপাকে দেখছি না কেন? সে কোথায়? কাল রাতে রেনু বাড়ি ফেরেনি, ঋতুর বাসায় থেকেছে। এখন এসে পড়বে আর কি। জাইফা বলল, আমাকে একটু হালুয়া করে দাও তো মা। তোমার হাতের হালুয়াটা খুব খেতে ইচ্ছে করছে। তুই বস, আমি করে নিয়ে আসছি। এরই মধ্যে রেনু বাসায় ঢুকলো। ঢুকেই দেখে জাইফা পায়ের উপরে পা তুলে খাচ্ছে। রেনু বেশ অবাক হলো। রেনুকে আরো অবাক করে দিয়ে জাইফা বলে, বনু, বস, নাস্তা করেছিস? না করলে আয়, একসাথে করি। তোর কি হয়েছে জাইফা? এত বড় অপবাদ দিয়ে এখন আবার ভালোবাসা দেখাচ্ছিস? নিজের ভুল বুঝতে পেরেছি তাই আর কি। কিন্তু রাতে তোর ফোনটা বন্ধ ছিল কেন? এতবার কল দিলাম, ঢুকলো না। আর ওদিকে পাভেলের ফোনটাও বন্ধ। হ্যাঁ, সে তো বলেই থেমে গেল। কি বলতে যে থেমে গেল যেন বনু। বললাম, সে তো ঋতুর বাসায় আড্ডা দিচ্ছিলাম, তাই বন্ধ করে রেখেছি, বলেই রেনু নিজের রুমে চলে গেল। দরজাটা ঠাস করে বন্ধ করে কল করতে লাগলো পাভেলকে। মনে মনে বলে, আমি সহ্য করতে পারছি না জাইভাকে। ওকে মরতে হবে, আমার হাতেই মরতে হবে। পাভেলের ফোনটা সুইচ অফ আসছে। বিরক্ত হয়ে পাভেলের এক কলিগকে কল করলো। রিসিভ হতেই সালাম দিয়ে বলে, ভাইয়া, আমি পাভেলের ওয়াইফ। কাল থেকে ওর ফোনে খোঁজ পাচ্ছি না, ফোনও সুইচ অফ। আপনি কিছু জানেন? না, কাল বের হওয়ার সময় বলল আপনাকে ডাক্তার দেখাবে আর আপনার সামনে লাঞ্চ করাবে। আর এরপর তো আর কিছু জানি না। কেন, বাসায় যায়নি? আমি সঠিক জানি না ভাইয়া। ডাক্তার দেখিয়ে আমি মায়ের বাসায় চলে এসেছিলাম। আচ্ছা, আমি দেখছি, কেউ জানে না কি? খোঁজ নিয়ে আপনাকে আমি জানাচ্ছি। রেনু বেডের উপরে বসে রাগে ফুঁসছে। ঠিক সেই সময় জাইফা এসে বলে, আসবো বনু? আয়। তোর আবার অনুমতি লাগে নাকি? জাইফা বেডের এক সাইডে বসে বলে, তোমার এখন কোনো কাজ আছে? না, রাতে ঘুম হয়নি, এখন ঘুমাবো। তাহলে আসো, ঘুমের আগে তোমার সাথে একটা অ্যাডাল্ট মুভি দেখি। কখনো ওসব দেখিনি তো, তাই তোমাকে সঙ্গী করতে চাইছি। তোর জামাইকে নিয়ে দেখ, বড় বোনকে নিয়ে কেউ এইসব দেখে? আসোই না, একটু দেখি। তুমি আমি দুজনেই তো প্রাপ্তবয়স্ক, তাই একসাথে দেখলে সমস্যা কি? কি আজে বাজে বকছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, একদমই ঠিক আছে। আসো না, একটু দেখি প্লিজ প্লিজ। তুই বস, আমি চেঞ্জ করে আসি। বিরক্ত নিয়ে চেঞ্জ করতে গেল রেনু। মনে মনে শত শত গালি দিচ্ছে জাইফাকে। রেনু বের হতেই জাইফা বলে, বাহ, এই কালারে তো তোমাকে দারুণ মানায়। কি আকর্ষণীয় লাগছে তোমাকে। ছেলে হলে তো আমি ফিদাই হয়ে যেতাম। কি সব বলছিস তুই? আমাকে কি প্রথম দেখলি? কিন্তু দিন দিন আকর্ষণীয় হচ্ছ, এর রহস্য কি?
তোকে আজ কোন ভূতে ধরেছে সেটা বলতো। ছাড়ো সব কথা, আসো মুভি দেখি। দাঁড়াও, তোমার রুমের টিভিটা আমার ফোনে কানেক্ট করি। তুই ওইসব ছবি নামিয়েছিস? হ্যাঁ, কখনো ভাবিনি এইসব দেখতে হবে, কিন্তু হুট করে ইচ্ছে হলো আর কি। দাঁড়া, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। জাইফা বলল, দরজা লাগাতে হবে না, চাপিয়ে দিয়েছি আমি। আর মা তো রান্নাঘরে, এখন আসবে না, তাই কোনো প্যারা নেই। রেনু বসতেই রেনুর ফোনটা বেজে উঠল। রেনু দ্রুত রিসিভ করে বলে, কোনো খবর আছে? না ভাবি, গতকাল রাত থেকে কারোর সাথে যোগাযোগ হয়নি। রেনু খট করে ফোনটা কেটে দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। জাইফার দিকে তাকালো, মনে মনে ভাবছে, জাইফা কি জানে পাবেল কোথায়? নয়তো ওর মধ্যে কোনো টেনশনের ছাপ নেই কেন? ও এত রিল্যাক্স কেন? এভাবে তাকিয়ে কি দেখছো? সামনে তাকিয়ে মুভি দেখো। কিন্তু মুভি দেখার পর কাকে ধরবে? হোয়াট? কাকে ধরবো মানে? এসব আজে বাজে কথা কেন বলছিস? আর কথা বলার আগেই নিজের কণ্ঠ কানে ভেসে আসলেই দ্রুত সামনে তাকালো। টিভিতে তার আর পাভেলের একান্ত মুহূর্তের ফুটেজ। এসব ভিডিও হলো কি করে? রেনুর কপালে ঘাম জমেছে। জাইফা বলে, তুই কিন্তু ওইসব নায়িকাদের চেয়েও বেশি। তবে এত ছেলে থাকতে নিজের ছোট বোনের হাজবেন্ডের সাথে এইসব করতে হলো? কখনো ভাবিনি এইসব দেখব। যখন দেখতে চাইলাম, আসলো আমার হাজবেন্ড আর বোনের। হায় রে, এর জন্যই তোর প্রতি আসক্ত হয়েছে পাবেল, তাই না? আমি তো এত নোংরামি করতে জানি না, কিন্তু তুই কোথা থেকে এইসব শিখলি বলতো? শিখলি যখন, দুনিয়ার এক্সপেরিমেন্ট করার জন্য আমার জামাইকেই পেলি। রেনু উঠে টিভির সামনে থাকা বড় ফুলদানি দিয়ে টিভিতে বাড়ি মেরে টিভির কাচটা ভেঙে ফেলে। গর্জে উঠে বলে, তুই এসব কোথা থেকে পেলি? আরে, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি কেন, পুরো পৃথিবী সবাই দেখতে পাবে। এত সুন্দর অ্যাডাল্ট ফিল্ম মানুষ মিস করবে নাকি? হাতে থাকা ফুলদানি নিয়ে জাইফার দিকে এগিয়ে আসতেই জাইফা নিজের পা দিয়ে রেনুকে ল্যাং মেরে ফেলে দেয়। টিভি ভাঙার আওয়াজ পেয়ে রাহেলা বেগম এই রুমেই ছুটে এসে দেখেন রেনু জাইফার দিকে তেড়ে যাচ্ছে। রাহেলা বেগম রেনুর গালে ঠাস করে চড় দিয়ে বলে, পাগল হয়ে গেছিস? নিজের অন্তঃসত্ত্বা বোনের গায়ে কোন আক্কেলে হাত তুলতে চাইছিস? ওকে মরতেই হবে, ওকে আমি বাঁচতে দেব না। দরকার পড়লে তোমাদের দুজনকেই মেরে ফেলবো। ডিলিট করতে বলো, ওকে বলো ওইসব ডিলিট করে দিতে, নয়তো ধ্বংস করে দেব আমি সব। বলো ডিলিট করতে। রাহেলা বেগম বললেন, আগে তুই শান্ত হ, তারপর বল কি ডিলিট করতে বলবো। রেনু জাইফার গলা চেপে ধরে বলে, তোকে তো মরতেই হবে। তোর সাহস কি করে হলো এইসব করার? রাহেলা বেগম রেনুকে টেনে সরিয়ে পরপর কয়েকটা চড় দিলেন। এরপর তার বাসার কাজের মেয়েটাকে ডেকে এনে রেনুকে বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেলেন। রেনু চিৎকার করে বলছে, আমি কাউকেই ছাড়বো না, মেরে ফেলবো তোদের। রাহেলা বেগম সোফায় রুমে জাইফা বসে আছেন। কাজের মেয়েটাকে বললেন জাইফার জন্য পানি আনতে। কাজের মেয়ে সরে যেতে রাহেলা বেগম বললেন, এবার বলতো তোমাদের মধ্যে কি হয়েছে? আমাকে সবটা খুলে বলবে, কোনো কিছু বাদ দিবে না, ওকে? বললে বিশ্বাস করবে না, তার চেয়ে তোমাকে দেখাই। না, তোমাকে দেখানো যাবে না, আমি অতটাও নিচে নামতে পারবো না। তবে তোমাকে শোনাই, তারপর তুমি যা বলার তাই বলো। ওই দিন কল রেকর্ড চালু করে দিল জাইফা। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার মেয়ে আরেক মেয়ের সংসার ভাঙলো, আবার নিজের বোনকে হত্যার পরিকল্পনাও করেছে। পরের ছেলে তো খারাপ হতেই পারে, কিন্তু নিজের পেটের মেয়ের এমন কৃত্য দেখে তিনি পুরোপুরি নিশ্চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ চুপ থেকে বলে, তুই আমাকে আগে কেন সবটা বললি না? বলেছিলাম, বিনিময়ে তোমার কথার আঘাত আমাকে আরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। মারে, নিজের মেয়েকে চোখের সামনে সব সময় দেখেছি, কখনো কল্পনাও করিনি এমন কাজ করবে। শাস্তি পেতে হবে দুটোকেই। পাবেলকে খবর দে,
ওর সাথে এখনো কোনো যোগাযোগ করা যায় না মা। মনে হচ্ছে রাতে পাভেল আর বনু একসাথেই ছিল, কিন্তু এখন পাভেল কোথায়? বাসার ট্যাঙ্কি থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার। টিভি ছাড়াই ছিল। হঠাৎ সংবাদটা শুনে টিভিতে নজর দেয় রাহেলা বেগম। সংবাদ পাঠিকা আরো পড়ছে। জানা যায় প্রায় বছর তিনেক আগে এই বাসায় ভাড়া আসেন পাভেল নামের এক যুবক এবং তার স্ত্রী। এই সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে। জাইফা কান্নাকাটি শুরু করে দেয়, চিৎকার করে দিয়ে বলে, আমার মন বলছে রেনু আপা এই কাজটা করেছে। কালো রাতে রেনুর বাসায় না আসায় আমাদের বাসায় গিয়েছিল। আমার কপাল পড়ল মা, আমার সন্তানটা দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেল। আমার কি হবে মা? বিলাপ করে কান্না করছে। রাহেলা বেগম উঠে এসে বোরখা পরে বলেন, তাড়াতাড়ি চল জামাইয়ের লাশের কাছে। এখন ভেঙে পড়লে চলবে না মা, এখন একটু নিজেকে শক্ত কর। জাইফাও বোরখা পরে নিল। দুজনে বাসায় এসে দেখে মানুষ আর মানুষ। ভিড় ঠেলে জাইফা চিৎকার করে কান্না করে দেয়। সবাই গসিপ করছে, এক একজন এক এক কথা বলছে। জাইফা চিৎকার করে বলে, আমার পাবেল কই? ওরে কই রাখছেন? আমারে একটু দেখান, আমার হাজবেন্ড কোথায়? বলেই চিৎকার করে করে কান্না করছে। রাহেলা বেগম নিজের মেয়েকে ধরে বলে, শান্ত হওয়া মা, এই সময় এত উত্তেজিত হওয়া ঠিক না। এরই মধ্যে একজন ইন্সপেক্টর এসে বলে, আপনি ওনার ওয়াইফ? আমার হাজবেন্ডের কি হয়েছে স্যার? ও কই? ওরে একটু দেখান। আমার অনাগন্ত বাচ্চাটা পিতা ছাড়া হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওই লাশ পাভেলের না। রিল্যাক্স মিস পাভেল, আপনি আমাদের সাথে থানায় চলুন। আমার মেয়ে প্রেগনেন্ট, প্লিজ ওকে নিয়ে টানা হেঁচড়া করবেন না। দেখুন ম্যাডাম, আমাদের সাথে ওনাকে একবার থানায় আসতে হবে, আমাদের কাজে বাধা দিতে পারবেন না। ইন্সপেক্টর রবি মহিলা কনস্টেবলকে বলল জাইফাকে থানায় নিয়ে যেতে। আমাকে যেখানে নিতে চান আমি সেখানেই যাব। আমার স্বামীর মুখটা একবার দেখতে দেন। ওরে কই রাখছেন? ওরে একটু দেখান। কেন আমি তোমারে রাইখা বাপের বাড়ি গেলাম বলো তো? একটা রাত তোমারে চোখের আড়াল রাখতেই তুমি আমারে একলা কইরা কেমনে চলে গেলে? কান্না করছে আর বিলাপ করছে জাইফা। আগে থানায় চলুন, তারপর লাশ হস্তান্তর করা হবে। থানায় বসেও জাইফা অনবরত কেঁদেই চলেছে। এরই মধ্যে পাভেলের পরিবারও গ্রাম থেকে চলে আসে। এসেই জাইফার গলা ধরে পাভেলের মা কান্নাকাটি শুরু করে। একজন কনস্টেবল এসে জাইফাকে বলে, আপনি আমার সাথে আসুন। ও একা কেন যাবে? আমিও ওর সাথে যাব। রাহেলা বেগমের কথা শুনে কনস্টেবল বলে, ওনাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে, দরকার পড়লে আপনাদেরকেও ডাকা হবে। জাইফা একটা রুমের মধ্যে আসলো। দিনের বেলায়ও রুমটা অন্ধকার, একটা লাইট জ্বলছে, তবে অত আলো নেই। জাইফা নিজের কান্নার গতি বাড়িয়ে দিল। একজন জাইফার দিকে এক গ্লাস পানি ধরলো। ইন্সপেক্টর রবি বলল, পানিটা খান, পান করুন, আর শান্ত হয়ে আমাদের কথার উত্তর দিন। আপনি কি চান না আপনার স্বামীর হত্যাকারী শাস্তি পাক? আমার স্বামী মরতে পারে না, আপনারা মিথ্যা বলছেন। ওরে কই লুকিয়ে রাখছেন আমারে একবার একটু দেখতে দেন। এরপর আপনাদের যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দিব। আমার স্বামীকে শুধু এক পলক আমাকে দেখতে দিন। এসব কান্না বন্ধ করুন। যত দেরি হবে তত আপনার স্বামীর লাশ পেতে দেরি হবে। এবার বলুন, আপনার স্বামীর সাথে শেষ কখন কথা হয়েছে? সন্ধ্যার পর আমাকে ডাক্তার দেখিয়ে বাবার বাড়িতে দিয়ে আসে। আপনি তাকে আসতে দিলেন কেন? আমি বলেছি আমার সাথে থাকো। ও বলল, তুমি থাকো কয়েকদিন, আমি এসেই তোমাকে নিয়ে যাব। এই কয়দিন আমি অফিসের কাজ গুছিয়ে নেব, এরপর তুমি বাসায় গেলে তো তোমার খেয়াল আমাকেই রাখতে হবে। বলেই আমার কপালে একটা চুমু খেয়ে গেটের সামনে থেকে চলে গেল। আমার স্বামীর সাথে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি। ও ছিল মাটির মানুষ, আমরা একজন আরেকজনের প্রাণ ভোমরা ছিলাম। তারপর আর আপনাদের মধ্যে কথা হয়নি? একবার হয়েছিল, কল দিয়া বলে খিচুড়ি রান্না করব, এটার রেসিপি বলো, রান্নাটা ট্রাই করি। এরপর আর কথা হয়নি, তাকে কল করে আর পাইনি আমি।
আপনার হাজবেন্ড কি পরকীয়া আসক্ত ছিল? না, সে তো অন্য নারীর দিকে তাকাতো না। আপনি জানতেন না আপনার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল? আর একটা মেয়ে কেন, তার ফোন ঘেঁটে জানতে পারলাম 4-5টা মেয়ের সাথে তার অবাধ মেলামেশা। এটা হতেই পারে না। আমার হাজবেন্ড এই পৃথিবীতে নাই। এই সুযোগে আপনারা যা ইচ্ছা তাই বলবেন? আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি। চিৎকার করে কেঁদে বলে, প্লিজ ওর গায়ে এমন কলঙ্ক লাগাবেন না। একজন মহিলা কনস্টেবল জাইফাকে বলে, মিসেস জাইফা, প্লিজ রিল্যাক্স, আপনার শরীর ঠিক নেই। ইন্সপেক্টর রবি বলেন, আপনি এখানে সাইন করে নিজের মোবাইলটা জমা দিয়ে মর্গ থেকে আপনার হাজবেন্ডের লাশ নিয়ে দাফনের ব্যবস্থা করুন, তবে আপনাকে আবারও ডাকা হতে পারে। ইন্সপেক্টর রবি বলেন, আপনারা চেষ্টা করবেন লাশটা ওনাকে না দেখাতে। এই অবস্থায় এত নৃশংস চিত্র দেখলে নিজেকে হয়তো সামলাতে পারবেন না। জাইফা, তুই বাসায় চলে যা, আমরা সবাই লাশ নিয়ে আসছি। মা, আমি যাব। আমার মন বলছে পাভেল জীবিত। নিজেকে শক্ত কর মা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, আর যে আসতে চলেছে তার কথাটাও তো তোকে ভাবতে হবে। রাহেলা বেগম জাইফার হাতটা ধরে এনে জাইফাকে একটা রিকশায় তুলে দিল। রিকশা কিছু দূর আসতেই জাইফা নিজের চোখের পানি মুছে বলে, উফ, অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছি। এত কান্নার অভিনয় করা যায় নাকি? যার মৃত্যুর সংবাদ শুনে আনন্দ লাগছে, তার জন্য কিনা এতক্ষণ কত ন্যাকা কান্নাই না করলাম। যে পুরুষ নিজের বিয়ে করা বউ ঘরে রেখে বাহিরের মহিলাদেরকে নিয়ে রাত দিন ফুর্তিতে মেতে থাকে, তাদের আরো ভয়াবহ মৃত্যু হওয়া উচিত। রেনুর চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে উঠছে, গা গুলিয়ে বমি আসছে। নিমিষে সব কিভাবে শেষ হয়ে গেল! পাভেল আমাকেও ঠকালো। কেন করলো এটা? তোমাকে ভালোবেসে নিজের বোনকেও পর করে দিয়েছি। হ্যাঁ, দোষটা আমার ছিল, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে? কেন আমার শরীরে কলঙ্কের ছাপ এঁকে দিয়ে আমাকে নিঃস্ব করে দিলে? আমি আমার এই মুখ কাকে দেখাবো? সবাই যখন সবটা জানবে তখন তো আমার রক্ষা নেই। আমি তো বাঁচতে পারবো না, মরতে হবে, আমাকে মরতেই হবে। পাপ পুণ্যের হিসাব ছেড়ে তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলাম। আজ বুঝলাম তোমার শরীর ছোঁয়ার আকাঙ্ক্ষা ছিল। হসপিটালের মর্গের সামনে দাঁড়িয়ে আছে রাহেলা বেগম ও পাভেলের পরিবার। কেমন একটা মৃত্যুর গন্ধ নাকে এসে ঠেকেছে। একটু পরেই একটা ট্রেতে করে টানতে টানতে খণ্ডিত লাশটা নিয়ে হাজির হলো। পাভেলের বাবা অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছে, লাশটা সাদা কাপড়ে ঢাকা। রাহেলা বেগম ওয়ার্ড বয়কে বললেন কাপড়টা সরাতে। ওয়ার্ড বয় ফিক করে পানের পিকটা ফেলে, খালাম্মা, সহ্য করতে পারবেন তো, এই কথাটা বলে উঠল। চোখ একটাও নাই। তারপর লাশটা 8 খণ্ড করা, দেখতে হবেই তো। ওয়ার্ড বয় কাপড়টা সরাতেই পাভেলের বিভৎস চেহারা উন্মুক্ত হলো। রাহেলা বেগম এক পলক দেখেই মাথাটা ঘুরে পড়ে গেলেন। ওয়ার্ড বয় নার্সদেরকে ডেকে রাহেলা বেগমকে নিয়ে যেতে বললেন। এমন সময় পাভেলের মা ছুটে এসে বলে, আমার বাজান কই? আমার বাজানরে একটু দেখাও। সহ্য করতে পারবেন না খালাম্মা, একজন জ্ঞান হারিয়েছে। আমি মা, আমি সহ্য করতে পারো। সাদা কাপড়টা সরাতেই পাভেলের বিভৎস চেহারা উন্মুক্ত হলো। পাভেলের মা সেটা হাত দিয়ে ধরে কাঁদতে লাগলেন। ওয়ার্ড বয় বেশ অবাক হলো, মনে মনে ভাবলো মায়ের স্নেহ আর ভালোবাসার কাছে বিভৎস চেহারাও ফিকে হয়ে যায়। জাইফা অর্ধেক রাস্তা থেকে রিক্সাটা নিয়ে ফিরে আসলো মেডিকেলে। লাশবাহী অ্যাম্বুলেন্সটি তখন গেট থেকে বের হচ্ছিল। রাহেলা বেগম নিজের মেয়েকে দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামতেই দ্রুত নেমে এসে জাইফার হাতটা ধরে বলে, তুই আবার কেন আসলি? বাসায় কেন গেলি না? মা, আমার পাভেলরে রাইখা আমি কেমনে যাবো? রাহেলা বেগম জাইফাকে ধরে গাড়িতে নিয়ে আসলেন। জাইফা লাশটা ধরে কান্নাকাটি শুরু করে দিল। রিনা বেগম জাইফাকে ধরে বলে, কান্দিস না মা, তুই এখন শক্ত হ, নয়তো আমার ছেলের শেষ চিহ্নটাও ঝুঁকিতে পড়ব। যে চলে গেছে তারে তো আর ফিরা পামু না। আমার নাতিরে দেইখা
শোকটাই একটু হলেও ভুলতে পারুম। জাইফা নিজেকে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। রিনা বেগম জাইফাকে সান্ত্বনা দিতে লাগলেন। গাড়িটা শহর ছেড়েছে। এখানে জাইফা থামলো। সামনে থাকা লোকটা বলল, তারপর কি হলো? সেটার জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে আছে। লাইভ শো চলছে। বয়স 50 হবে বা তার চেয়ে আরেকটু বেশি বয়সের একজন মহিলা নিজের জীবনের গল্প বলছেন। এতক্ষণ ধরে যেভাবে তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো বলছেন, তাতে পরবর্তীতে কি হতে চলেছে সেই বিষয়ে জানার জন্য সবাই উৎসুক। 10,000 মানুষ লাইভটা দেখছেন। জাইফা লোকটাকে বলল, একটু পানি হবে? গলা শুকিয়ে আসছে। লোকটা একটা পানির বোতল বাড়িয়ে দিল। জাইফা পুরো পানিটা শেষ করে বলে, অ্যাম্বুলেন্স যখন আমাদের শহর ক্রস করছিল তখন মায়ের কাছে একটা কল আসে। মা ফোনটা রিসিভ করতেই আমাদের বাড়ির কাজের মেয়েটা বলল, খালাম্মা গো, রেনু আপাই গলায় ফাঁস দিছে, আপনি তাড়াতাড়ি আহেন। আমি কিছুটা টের পাচ্ছিলাম। আমি জানতাম এটাই হবে। আম্মুর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আম্মু চিৎকার করে বলে, ড্রাইভার, গাড়ি থামাও। আপনারা বারবার গাড়ি থামাইতেছেন কেন? এমনিতেই লাশের গাড়ি থাকতে পারে না, পথ বেশি এগোই না। জাইফারে, রেনু আর নাই, চল আমরা বাড়িতে যে ওইডারে দাফন করে আসি। বেয়ান, পাপ যে তার বাপরেও ছাড়ে না, এই কথার প্রমাণ চোখে দেখলাম। মা, আমি আমার স্বামীর সাথে যাব না, তুই আমার সাথেই চল, বলেই জাইফার হাতটা ধরে তার সাথে নিয়ে গেলেন। বাসায় ঢোকার আগে আত্মীয় স্বজনদেরকে কল করে জানালেন। রাহেলা বেগমের চোখে এক ফোঁটাও পানি নেই। হঠাৎ করে সে যেন পাথুরে মূর্তি হয়ে গেলেন। পাশের বাসার দুজন পুরুষ রেনুর লাশটা নামাচ্ছে। মানুষ দিয়ে ঘর ভরে গেছে। একজন এক এক কথা বলছে। রেনুর লাশ কবরে রেখে আসার প্রায় 4 ঘন্টা পর মা আমার রুমে আসলো। আমার হাতে হাত রেখে বলে, তোর কথাটা বিশ্বাস করলে আজ আর এমন হতো না। সব দোষ আমার। তবে ওরা ওদের পাপের সাজা পাইছে। ঠিকই আছে, যেমন খারাপ কর্ম তেমন ফল। বলেই প্রথমবার তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে বলে, তোর বাপ খালি 2টা বাড়ি আর তোদের দুজনকে রেখে পরপারে পাড়ি জমাইছে। আমি তোদেরকে আঁকড়ে বেঁচেছিলাম। আমি বেঁচে থাকতে আমার চোখে আমার মেয়ের মৃত্যু দেখতে হলো কেন? আমি এর আগে কেন মরে গেলাম না? আরো মানুষরাই এসে রাহেলা বেগমকে সান্ত্বনা দিতে লাগলেন। সবাই কানাঘুষা করছে রাহেলা বেগম করুণ ভাগ্য দেখে। এরপর শোকে দুঃখে কেটে গেছে বহু বছর। ইন্সপেক্টর রবি কত চেষ্টা করেছে পাভেলের খুনিকে বের করতে, কিন্তু পারেননি। আমার একটা ছেলে হয়েছে, নাম রেখেছিলাম ইলহাম। ইলহাম হলো, বড় হলো, বিয়ে করলো, কিন্তু এত বছরেও আমি একটা দিনও শান্তি পাইনি। মনের মধ্যে কেবল এই একটা অপরাধ আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাবছেন পাভেলকে কে মারলো? রেনু আপা মেরেছিল। আমি পাভেলের আরো মেয়েদের সাথে অবাধ মেলামেশার কথাটা রেনু আপার কাছে প্রমাণ সমেত পাঠাই একজনকে দিয়ে। রেনু আপা এটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। আমি আর ওই বাসার ওয়াচমেন্ট বিষয়টা জানতাম। তারে অবশ্য টাকা দিয়ে মুখটা বন্ধ করিয়েছি। এরপর আমার মাথায় আসলো রেনু আপাকে শেষ করার প্ল্যান। তাই আমি তার সকল কুকর্মের প্রমাণ আর পাভেলের হত্যাকারী সে এইসব বলে প্রলোভিত করি। তার আর কি, দুজনের গল্পের সমাপ্তি ঘটে। আমার মন এখন বলে, কেন করলাম এই কাজ? বেঁচে থাকতো বোনটা আর ভালোবাসার মানুষটা। এই এতগুলো বছর এই ঘটনাটা আমার শান্তিতে থাকতে দেয়নি। আমার ছেলেও আজ জানলো তার মা খুনি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু পরিস্থিতি আমাকে ভুলটা করতে বাধ্য করেছে। আমি ওদের শেষ না করলে ওরা আমাকে আর আমার অনাগত সন্তান সহ দুনিয়া থেকে বিদায় করে দিত। ভালোবেসে মানুষ পূর্ণতা পায়। বয়স হলে সুখের গল্প করে নাতি নাতনিদের সাথে। আর আমার গল্প রয়ে গেছে দম বন্ধকর দীর্ঘশ্বাস, মরণ যন্ত্রণা। একটা সহজ ঘরোয়া বউ থেকে একজন খুনি হবার গল্প। এবার আমার মরেও শান্তি। সব গল্পের সমাপ্তি তো সুখের থাকে না।
কিছু গল্প হৃদয় ক্ষত বিক্ষত হওয়ার যন্ত্রণা নিয়ে শেষ হয়ে যায়। লোকটি বলল, আপনার মা এখনো জীবিত আছেন? না, নেই। মাকে বলতে চেয়েও বারবার ফিরে এসেছি। মায়ের কান্না দেখলেই আফসোস হতো, কেন বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। মাকে বলার সাহস হয়নি আমার। মা আমাকে আর আমার ছেলেকে আগলে রেখেছিল, তাই বলা হয়ে ওঠেনি। জাইফার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে। একটু শান্ত হওয়ার চেষ্টা করে বলে, যদি জানতাম ভালোবাসার মানুষটা আমাকে এইভাবে ঠকাবে, এই জন্মে বিয়ে না করে একাই থাকতাম। বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে এক অসহনীয় যন্ত্রণা গল্প আড়াল করে রাখে। উপযুক্ত সময় আর শ্রবণ করার মানুষের অভাবে তা কখনো প্রকাশ পায় না। হাসির আড়ালে কতখানি মিথ্যা লুকিয়ে রাখা যায় তা কেউ ধারণা করতে পারবে না। জানি না আমার ছেলেটা আমাকে ক্ষমা করবে কিনা, তবে এই সমাজে এমনভাবে পরকীয়া ছড়িয়ে পড়েছে যা দিন দিন মানুষকে পশুতে পরিণত করেছে। পরকীয়ার জন্য মা নিজের সন্তানকে খুন করেছে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এরপর পরিণয় কখনো ভালো হয় না। পরকীয়ার শেষটা হয় সবসময় জঘন্য।